মন নিয়ে গ্রুপে উপস্থিত সমস্ত ডাক্তারবাবুদের এবং ম্যাডামদের আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সাথে গ্রুপের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি যথাক্রমে রানা স্যার, মাজিদ স্যার, অমিতাভ স্যার, এনাদের প্রত্যেককে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আর আমি আজকে আমি বলেই দিচ্ছি, মেডিসিন যা নিয়ে আলোচনা করব হচ্ছে ভ্যানিলা। তো আমি গত ক্লাসে একটু বোধহয় শেষে অ্যাটেন্ড করতে গিয়ে বলেছিলাম যে আমার ইচ্ছা আছে ভ্যানিলা নিয়ে বলবো। তো কেস যা বলবো ভ্যানিলা, কিন্তু আমি চাইবো ওই কেসের শেষে একটু আলোচনায় অংশ নেবেন, তাতে করে বোধহয় আরো হচ্ছে প্রাঞ্জল হয়ে যাবে পর্বটা। ঠিক, আমি শুরু করি। রোগিণীর বয়স 36 বছর, মায়ের সাথে ক্লিনিকে এসেছে। ওনার একটি ছেলে আছে 17 বছর বয়স। তো আমি বললাম, বলো তোমার কি সমস্যা। বলছে 1 বছর হলো আমার পেটের খুব যন্ত্রণা। এবার ওর ভাষাতেই বলছে যে মাসিক ঠিক মতো হয় না, 1-2 মাস বন্ধ থাকার পর হয়, তখন খুব পেটের যন্ত্রণা, মাসিক ভালো করে পরিষ্কার হচ্ছে না, কালচে রঙের, দুর্গন্ধ, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কমে না। ওনার মা বলছেন যে ওকে অনেক মেয়েদের ডাক্তার দেখিয়েছি, মানে গাইনোকোলজিস্ট, পেটের ফটো তুলেছে, ডাক্তারবাবুরা বলেছেন যে অপারেশন করতে হবে। রিপোর্ট সঙ্গে এনেছিল, তো রিপোর্টটায় দেখলাম যে হিমোরেজিক সিস্ট অফ দ্য রাইট ওভারিতে হিমোরেজিক সিস্ট হয়েছে এবং ডাক্তারবাবুদের পরামর্শ হচ্ছে ওটি করতে হবে। রোগিনী বলছে, ডাক্তারবাবু পেটে খুব ব্যথা করে, কোনো কিছু কাজ করতে পারছি না, আমরা গরিব মানুষ, কাজ করে খেতে হয়, অপারেশনের টাকা কোথায় পাবো। তখন আমি বললাম যে তোমার স্বামী কি করে। তখন রোগিণীর মা বলছেন ও স্বামীর ঘর ছেড়ে এসেছে। তো আমি বললাম যে ব্যাপারটা কি, একটু বলো। তখন রোগিণী বলছে সে অনেক কথা। তা আমি বললাম একটু খোলসা করে বলো না। তখন বলছে, ডাক্তারবাবু আমার যেখানে বিয়ে হয়েছিল সেখানে পরিবেশ খুব খারাপ, আমার স্বামী দেশি মালের ব্যবসা করে, সেখানে কত খারাপ খারাপ লোক আসে, কত খারাপ কাজ হয়, স্বামী শ্বশুর শাশুড়ি আমাকে সেই কাজে ভিড়িয়ে দিতে চায়, আর আমি এটা চাই না। ছ্যাছে, এরকম বলছে, ছ্যাছে, সব নোংরা লোক, মানে শ্বশুর বাড়িদের লোককে বলছে, মানে স্বামী, ওর শ্বশুর শাশুড়ি সবাইকে বলছে নোংরা লোক, ছ্যাছে। তো এই নিয়ে ওদের মধ্যে একটা অশান্তি চলতে থাকে এবং একদিন এটা চরম জায়গায় পৌঁছে যায়, ভীষণ ঝগড়াঝাটি হয়। সেই রাতেই বলছে আমি আমার 1.5 বছরের বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি ছেড়ে চলে আসি। সেই থেকে বাপের বাড়িতে আছি। বাপের বাড়ির অবস্থা খুব খারাপ, বাবা দিনমজুর খাটে, কোনো রকম সংসার চলে। একটা ভাই আছে, সেও পড়াশোনা করে না, দিনরাত ঘুরে বেড়ায়, ওই হো হো টোটো করে বেড়ায়, কাজকর্ম করে না। বাপের জমি জায়গাও নেই। বাপের ঘরের পাশে ছিটে বেড়ার একটি ছোট ঘরে আমরা থাকি। দিনরাত চিন্তা করি যে বাবা মরে গেলে আমরা কোথায় যাব, ভাই যদি তাড়িয়ে দেয়, ঘর করার মতো আর কোনো জায়গা নেই, মানে ওর বাবার আর কোনো জায়গা নেই। সব সময় ভাবি ছেলেটার কি হবে, ও কোথায় যাবে। এবার রোগিণীর মা বলছে ওই দিনরাত ওই নিয়েই আছে, ওই একই চিন্তা, ওর ছেলে ছেলে ছেলে। একবার তো নিজের কিডনি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিল, কোথায় একটা খবর শুনে ও সেখানে যোগাযোগ করেছিল কিডনি দেওয়ার জন্য। তো সেখানে কিডনির গ্রুপ ম্যাচিং হয়নি, তাই দিতে পারেনি।
মা বলছে এটা আমরা পরে জানতে পারি। এখন ও রাজমিস্ত্রির জোগাড়দারের কাজ করে, ও বসে থাকতে চায় না, কষ্ট নিয়েও সে ওই কাজকর্মে নিত্য যায়। তো আমি বললাম যে তোমার এতে কষ্ট হয় না? তো রোগিণী বলছে, ডাক্তারবাবু কাজকর্ম করতে মানে ডাক্তারবাবু কাজকর্ম করতে মানা করে দিয়েছিল যখন ওই হিমোরেজিসিসটা ধরা পড়ে আর সমস্যার জন্য, কিন্তু কাজ না করলে তো সংসার চলবে কেমন করে। কাজকে আমি ভয় পাই না, এই শরীরে আমি কাজ করি, এই শরীর নেই, কষ্ট হয় কিন্তু কাজ তো করতে হবে। খুব বেশি ব্যথা যন্ত্রণা হলে তখন যেতে পারি না, তখন দু একদিন বন্ধ রাখি। তারপরে বলছে দেখি একবার হোমিওপ্যাথি করে, যদি কমে অপারেশনও ভয় আছে, আর যদি নিতান্তই না কমে তখন না হলে অপারেশন করা যাবে, কিন্তু অপারেশনের অত পয়সা কোথায় পাবো, পরে পরেই বলছি। তখন আমার মনে হয়েছে যে এতটুকু মেয়েটার বয়স এখন মাত্র 37 বছর, ও বেরিয়ে আসছে 1.5 বছরে, বিয়ে হয়েছে 15-16 বছরে। তো তখন আমার প্রশ্ন আসছে, ওকে বললাম যে আচ্ছা, ওর মাকে বলছি যে আবার তাহলে ওর বিয়ে দেওয়ার কথা ভাবো না। তখন রোগিণীর মা বলছে আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু ওই কোনো মতেই রাজি হয়নি। আবার যদি ওই রকম হয়, তাছাড়া ওর ছেলে ছাড়া আর কিছু ভাবে না, সব সময় ছেলেকে নিয়েই ভাবে, ভাবনা ছেলে কোথায় গেল, ছেলে কি করলো, ছেলে কি করছে, এই নিয়ে। তো কোনো মতেই রাজি হয় না। এখনো একটি ছেলে মানে ওকে ওকে বিয়ে করার জন্য হচ্ছে এখনো মুখিয়ে আছে, ওর মা বলছে, কিন্তু কোনো মতেই রাজি হয় না। ওর ছেলের বিষয়ে জানতে চাই, বললো ছেলে তেমন কিছু করে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, বয়স 17-18 হয়ে গেল। আর ছেলেকে তো আগেই বললাম যে ওই রকম ভাবেই রাখে, কোথায় গেল একটু চোখের আড়াল হলেই। এবার একটা ঘটনা ঘটছে, বলছে এই সেদিন তো আমাদের দিকে চলাছে যে মাঠে এই সময় বর্ষার সময় চিংড়ি মাছ ধরার জন্য হচ্ছে মুগরি আড়া হয়, তো এরকম মুগরি কিনে বসতে গেছে। ওর মা কিন্তু এরকম মানা করেছিল, এই তুই যাবি নি, একদম মুগরি টুগরি বসাবি না। তো ও মায়ের কথা না শুনেই ওইরকম একটা মুগরি এনে বসাতে গিয়েছিল। পরের দিন যখন ও তুলে নিয়ে আসে মুগরিটা মাছ ধরার জন্য, এ কথা শোনার পর মা ভীষণ রেগে যায়, রেগে তো ওই মুগরি টুগরি ভেঙে দেয়, বলে কোথায় সাপ টাপ আছে, কি হবে কি জানি না, তোকে যেতে হবে না বলে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে। তো আমি বললাম এটা নিয়ে তোমার কিছু ভাবনা বা টেনশন? রোগিনী বলে যা হবে হবে, আমি অত ভাবি না। এই কিছুদিন আগে একবার তো মরে যাচ্ছিলাম, সকালে বাড়ির কাজ করার পর হঠাৎ যেন বুকটা ধরপড় করে ওঠে, শ্বাস নিতে পারছিলাম না, প্রাণ যেন যায় যায়। আমার মা ছুটে ওষুধ আনতে যায়, আমি ওষুধ বেশি খাই না, কি একটা গ্যাসের বড়ি মা দিল, তার একটু পরেই দেখি ঠিক হয়ে গেছে। তারপরে আবার চপ দিয়ে পান্তা ভাত খাই, এবং আমার যখন কষ্ট হয় তখনকার মতো, তারপর ওটা নিয়ে তেমন কোনো মনে হয় না। মা বলছে ও নিজে গরিব, ঠিক মতো খেতে পায় না। সেবারে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরের পাশে একটা ভিখিরি ওকে কিছু চাইলো, ও কিছু দিতে দিতে যাবে, এমন সময় ভিখিরি বলে যে আমি কাল থেকে কিছু খাই না। ও ফেরার জন্য গাড়ি ভাড়াটুকু রেখে 150 টাকা তাকে দিয়ে দিল। আমি বললাম তোর এমনি টানাটানি, তুই এতগুলো টাকা দিলি কেন? বলে ও কিছু হচ্ছে, ও কিছু খেতে পায় না, কাল থেকে খায় না, আমার খুব কষ্ট হচ্ছে। এই হলো কেস। তো যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়, যেহেতু আমাদের সারা সপ্তাহ ধরে, গত সপ্তাহ ধরে ভ্যানিলাটা হয়েছে, তো সেই জন্য আমি জাস্ট একটু আলোচনাটা করতে চাই। আচ্ছা, আমি বলবো? হ্যাঁ অবশ্যই বলুন, অজয় বাবু বলুন। হ্যাঁ, প্রথমে নিয়েছি এলিমেন্টস কেয়ার অ্যান্ড ওরিজ। আর এলিমেন্টস কেয়ার ওরিজ লাভড ওয়ান ওভার এ, মানে ওর ছেলেকে। আর একটা নিয়েছি গ্যামলিং, মানে ওইবাদি করে দেখি
এই আচ্ছা কটা এখন সাজিয়েছি, তারপর ভেবে দেখি তারপর আর কি হয়। মানে ঠিক আছে ঠিক আছে মেন রুব্রিকটা নিয়েছি আর কি। ঠিক আছে। ঠিক আছে, নেক্সট। আর আমি শুনছি বেনিভোলেন্স আছে। হ্যাঁ বলুন বলুন ম্যাডাম। বেনিভোলেন্স আছে, আমি শেষের দিকে একটু শুনছি, অনেক দেরি হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর যদি কেউ কিছু বলেন, হ্যাঁ আমি অনেকগুলো কেস বলবো, একটু যদি তাড়াতাড়ি করেন তো অ্যানালিসিস হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, anxiety children about his, হুম anxiety future about, elements from disappointment, হুম ঠিক। পাশাপাশি বেনিভোলেন্সটা আছে। হুম ঠিক। আর কিছু? হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ বলুন বলুন রজত কান্তি বাবু, বলুন স্যার। এলিমেন্টস ফ্রম কেয়ার সার্ভিস ওটা তো আছেই। হুম তারপরে আছে এক্সাল্টেড লাভ, আছে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, আর জেনারেস টু। এই মেন রুব্রিকগুলো তো ওনার মধ্যে আছে। ঠিক। এক্সল্টেড লাভটা বলুন। ওই যে কিডনি দিতে চাই ছেলের জন্য। ঠিক ঠিক ঠিক। স্যার ঠিক এই আছে, এক্সাক্টেড লাভটা একটু বুঝিয়ে দেবেন স্যার। হ্যাঁ অবশ্যই বলুন। স্যার একটা আচ্ছা জায়গায় হ্যাঁ বলুন একটা বলুন স্যার, বলুন স্যার বলুন। সে শ্বশুর বাড়ি থেকে এলো কেন, শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে যে সমস্ত কর্মকাণ্ড হতো সেগুলো সে সহ্য করতে পারতো না, তার রাগ হতো, হুম তাই তো? ও চায় না ওটা। হ্যাঁ চায় না, এবং সেটাকে সে এই জন্য ওর থেকে বেরিয়ে এলো, মানে তার ইচ্ছে মতো, মানে when things do not go as he wishes, ঠিক মানে তার ভায়োলেন্ট দিয়ে বলছে এটা। ঠিক ঠিক। তাহলে সুন্দর রুব্রিকগুলো এসেছে, একটু আলোচনায় যাই। আচ্ছা এই কেসের মধ্যে দেখুন সব থেকে বড় বিষয় যেটা হয়েছে, আমার কাছে খটকা লেগেছিল, সেই জন্য প্রশ্নটা আমি করলাম যে আচ্ছা এই আপনারা আর বিয়ে দেওয়ার চেষ্টা করেন না? ভেবে দেখুন, 15-16 বছরে বিয়ে হয়েছে, একটা বাচ্চা বছর দেড়েক, 17-18 হার্ডলি। তো তারপরে পরে এই বাচ্চাটা দীর্ঘদিন চলে আসা এবং ওই বাচ্চাটাকে নিয়ে থাকা, এবং শেষকালে হচ্ছে কি বলছে, যখন বললাম ওর মা বলছে এখন একটা ছেলে ওকে বিয়ে করতে চায়, অনেক চেষ্টা করছে কিন্তু কোনো মতেই রাজি হয় না। প্রকৃত অর্থে এই জায়গাটা যদি আমরা ভাবি যে এটা কি সাধারণ বিষয় যে একটা এরকম ঘটনা একটা আবেগের বশে, ইমোশনালি একটা ছেলে মানুষের বশে চলে আসতে পারে, এটা যেমন এটা হতে পারে, কিন্তু তারপরে তাকে দীর্ঘদিন এইভাবে ধরে রাখা, একেবারে ছেলে ছাড়া আর কিছু বোঝে না, ওটাই তার জগৎ। তাহলে এই জায়গাটা আমার কাছে খুব পিকুলিয়ার লেগেছে এই জায়গাটায়। তখন মনে হয়েছে তাহলে কি এমন আছে এর মধ্যে যে শুধু অ্যাংজাইটি চিলড্রেন কি শুধু এটুকুই, না এর আরো অনেক উপরে? আপাত দৃষ্টিতে অ্যাংজাইটি চিলড্রেন আছে, এটা কমন ভার্সন, একদম ফিল বলছে এমন অ্যাংজাইটি চিলড্রেন, কিন্তু এই অ্যাংজাইটির উপরেও কিছু আছে, তাহলে সেটা কি? এবং সেটা দেখুন পরক্ষণেই বোঝা গেছে কি বলছে না এটা কি, হ্যালো? হ্যাঁ স্যার বলুন। এটা ম্যাটারনাল ইনস্টিংক্ট এক্সাগারেটেড। আচ্ছা ওটা কাছাকাছি আসছে, তবে স্যার আমি একটু বলি তাহলে বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা বলছি রেসপন্সিবিলিটি। আচ্ছা এগুলো তো আছে, কিন্তু না এটা আরো অনেক উপরে। যে ভেবে দেখুন বাচ্চাটার জন্য সে কি করছে না, হচ্ছে কিছু মানে এত হতদরিদ্র যে বাবার ছোট মতো কোনো রকম একটা রুম দিয়েছে, সেটাও হচ্ছে বাবা চলে যাওয়ার পর কি হবে তাও জানি না, যদি ভাই তাড়িয়ে দেয়।
ঠিক আছে, কষ্টের মধ্যে মানুষ হচ্ছে, যন্ত্রের মধ্যে আছে, কিন্তু ছেলেটার জন্য কি হচ্ছে, কি হবে, তাকে কিভাবে হচ্ছে একটা জায়গা দিয়ে যাবে, সেই জন্যই সে হচ্ছে কি করলো না, কিডনি বিক্রি করতে চলে যাওয়া। এইটা প্রত্যেক মাই তার সন্তানদের ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা কি সাধারণ? এটা সাধারণ থেকে একটু উপরে। এইটাই হচ্ছে এক্সঅল্টেড লাভ। স্যার যেটা বোঝাতে পারছে, সুসমীর বাবু বলতে জিজ্ঞেস করছিলেন, এইটাই হচ্ছে লাভ, এক্সঅল্টেড লাভ, যেটা অতি উচ্চ মার্গের ভালোবাসা, যে ভালোবাসাটাকে হচ্ছে যে সাধারণ যে লেভেল, যে ব্যালেন্স, সেই ব্যালেন্স থেকে কিন্তু হচ্ছে ছাড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই স্টেজ অ্যাকচুয়ালি এগুলো মরবিড স্টেট, এইগুলো ন্যাচারাল স্টেট হয় না। এটা হচ্ছে এক্সঅল্টেড লাভ। তাহলে অ্যাংজাইটি চিলড্রেনের সাথে সাথে হচ্ছে এক্সঅল্টেড লাভ, এল সাথে কি বাচ্চাদের সবসময় প্রতিনিয়ত ওটা নিয়েই ভাবনা। এলিমেন্টস ফ্রম কেয়ারস ওরিজ, এলিমেন্টস ফ্রম কেয়ারস ওরিজ, লাভড ওয়ান্স, এবং অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফ্রম, সাথে হচ্ছে কি করছে না, যখন বললো যে বাচ্চাটা এই তুমি ও মুগড়ি বসাতে যাবে, ও বলছিল মাছ ধরার কথা বলেছিল, কিন্তু মানা করছে ওর মা, কিন্তু ও শোনে না। তা সত্ত্বেও যখন এ করলো তখন ভায়োলেন্ট রেগে গেল। ওই যে অ্যাঙ্গার ভায়োলেন্ট হোয়েন থিংস ডু নট গো অ্যাজ হিজ উইসেস। ও চাই না যে হচ্ছে এটা করুক, পাছে কিছু হয়ে যায় বাচ্চাটা, ইনসিকিউরিটি, মেন্টাল। এইটা হচ্ছে ভ্যানিলার একদম আদর্শ জায়গা, হচ্ছে এক্সঅল্টেড লাভ। এটা ক্লিয়ার কিনা স্যার বলুন? ভালো ক্লিয়ার। আচ্ছা, সাথে যে দুটো রুব্রিক আরো আছে, তিনটে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আরেকটা হচ্ছে বেনিভোলেন্স। তাহলে সিম্প্যাথেটিক হচ্ছে, এইখানে আমি প্রথম আমার প্রেসক্রিপশন ছিল, আমার ভুল প্রেসক্রিপশন ছিল, সেটা হচ্ছে সালফার আমি দিয়েছিলাম, কারণ বাকিগুলো যে বেনিভোলেন্স আর হচ্ছে জেনারাস টু, অ্যাংজাইটি চিলড্রেন হচ্ছে, আর ওই কোথায় যেন একটা গ্যামলিং বলে মনে হচ্ছিল, দেখি একবার হোমিওপ্যাথি করে, এরকম গিয়ে মনে হচ্ছিল, তাই সালফার ফেল করেছে। কিন্তু পরে কেসটা অ্যানালাইজ করে দেখেছি যে না, মূল জায়গাটা হচ্ছে ওই জায়গায়। তাই সিম্প্যাথিকে কিন্তু সালফার নেই, কারণ সিম্প্যাথিক হচ্ছে জাস্ট হচ্ছে একেবারে, সিম্প্যাথি হচ্ছে কি কোনো একটা ঘটনা, খুব কষ্ট, দুঃখ, যন্ত্রণা অন্যেরা সাফার করছে, কিন্তু সেটা দেখে আমার মনে যে হচ্ছে কষ্টের জায়গা তৈরি হয় এবং মনে হচ্ছে ডু সামথিং, কিছু করি, এইটা হচ্ছে সিম্প্যাথেটিক। আর সালফার এই জায়গায় সিম্প্যাথিতে নেই। সালফার হচ্ছে তার ফিলোজফি অ্যাবিলিটি আর রিজন ইনক্রিজ পাওয়ার দিয়ে ওটা ভাবে বুঝে তারপরে। আর বেনিভোলেন্সে আছে এখানে, আর বেনিভোলেন্স একটা হচ্ছে যেটা, যার মধ্যে হচ্ছে তার ইন্টারনাল একটা ইনস্টিংক্টই থাকে, ডু সামথিং গুড, ভালো কিছু করার জন্য, করার তাগিদ, এটা হচ্ছে বেনিভোলেন্স। আর এখানে পেশেন্টটা হচ্ছে যখন সে চেয়েছিল, ওই কাল থেকে কিছু খেতে পায় না, তখন প্রথমে তো সিম্প্যাথি ছিলই, সাথে হচ্ছে কি সে টাকা পয়সা দিল, এবং কতটা দিল না, সে একে হতদরিদ্র মানুষ, তার কাছে 150 টাকার মতো ছিল, গাড়ি ভাড়াটুকু রেখে বাকি সবই দিয়ে দিল। তাহলে আমার মনে হয় এই যে জায়গাটা এত বড় যে ত্যাগ স্বীকার করতে পারে, সেটা হচ্ছে বেনিভোলেন্স, এবং পাশাপাশি জেনারাস টুর কাছাকাছি। আচ্ছা, নেক্সট একটা কেস, এক মিনিট। আচ্ছা, এই কেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, এবং হচ্ছে ভীষণ, এই কেসটা করে খুব আনন্দ পেয়েছিলাম ভীষণ। অর্থ হচ্ছে এটাই, পেশেন্ট আমি পাই না, কিন্তু একটা অতি সিরিয়াস মানে হচ্ছে মানে একেবারে মুমূর্ষু, গোয়িং টু ডাই, এরকম এক পেশেন্ট এতে আরোগ্য হয়েছিল। তাই আমার এটা ভীষণ আনন্দের একটা জায়গা, একটা কেস ছিল। তাই বলি কেসটা। পাওয়ার দিলেন স্যার, এই যে কেসটা, আগের কেসটাতে ওষুধের পাওয়ারটা একটু বলবেন। ভ্যানিলা 30 ছিল, পরে 200 দিতে হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন তো, ওই কেসটা যখন ভ্যানিলা আমার হয়ে যায়, তখন আমি ওর মাকে বলেছিলাম, আমি বলি, আমি আগেও বোধহয় আলোচনা করেছিলাম, 1 মিনিটে বলে নিই, যে বলেছিলাম যে আরে তোমার মেয়ে তো বিয়ে তুমি করতে চাচ্ছে না বলছো, কিন্তু এবার তো ও চলে যাবে তোমাদের ছেড়ে। বলে কি যে বলে ডাক্তারবাবু,
মেয়েরও হাসছে, বলে কি আমি এতদিন যাইনি, যাব। সব থেকে মজার ব্যাপার কি জানেন তো, ওই প্রায় মাস 4 মতো ট্রিটমেন্ট হয়েছিল, তারপর তো ওর ওইতে চলে গেছে, ওই হিমোরেজিক সিস্ট চলে গেছে। এবং পরে জানলাম কি জানেন তো, ও হচ্ছে যে ছেলেটির সাথে কথা হচ্ছিল ও চলে গেল। আমি আগেই আশঙ্কা করছিলাম ও থাকবে না, কারণ এটা হচ্ছে কি ওই যে এক্সল্টেড লাভ, এটা একটা মরবিড স্টেট। ওই স্টেট যখন ব্যালেন্স এসে যাবে তখন ওর চিন্তা ভাবনা আসবে যে ওই বাচ্চার জন্য অত, এখন বাচ্চা বড় হয়েছে অত ভাবার দরকার নেই, ওরও লাইফ আছে, এবং আলটিমেটলি চলে গেছে। এই কেসটা একটা মিরাকল কেস ছিল। দারুন দারুন। তার মানে স্যার আপনার প্রেসক্রিপশন ওকে মেন স্ট্রিম অফ লাইফে কিন্তু নিয়ে গেল স্যার। হ্যাঁ বটে, ও ফিলোজফিক কিন্তু থটে বুঝতে গেল, ও যদি পৌঁছলো না। এটা যদি না যেত ওর আবার ওই হেমোরেজিক সিস্ট ডেভেলপ করতো। ঠিক ঠিক। একদম আচ্ছা, অসাধারণ স্যার, অসাধারণ। আচ্ছা নেক্সট। আচ্ছা, এই ভদ্রমহিলার বয়স হচ্ছে 82 বছর, 82। 3 মাস পূর্বে কিডনি স্টোন অপারেশন হয়েছে, কিন্তু তারপর থেকে অপারেশনের জায়গা থেকে অল্প অল্প করে রস চুইয়ে পড়ছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সেই সাথে গুমলো গুমলো জ্বর হচ্ছে, 99, 100, প্রায় 100 এরকম। বৃদ্ধা প্রায় আহার ছেড়ে দিয়েছে, ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। যেখানে অপারেশন হয়েছিল সেই ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ওনারা তো অ্যান্টিবায়োটিক যথারীতি ক্রমশ হচ্ছে ওনাদের মতো করে ডোজ বাড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু কোনো মতেই কিছু হচ্ছে না। অবশেষে ফার্দার ওখানে এমআরআই স্টাডি করা হয়, করে বলছেন যে একটা ইনফেকশন আছে, ওটি না করলেই নয়, ওটি না করলে ওটাকে বন্ধ করা যাবে না। ঠিক আছে, কিন্তু ভদ্রমহিলা আর অপারেশন করতে চান না। তো আমার কাছে পেশেন্ট আসতে পারে না, তাহলে কিভাবে হলো না, ওই পেশেন্ট যখন এইরকম মুমূর্ষু অবস্থায়, তখন ওই পেশেন্টের নাতনি, মানে যিনি আমার পেশেন্ট, তো তিনি ওই দিদিমাকে দেখতে গেছে, আর সঙ্গে ওনার মা ছিল, অর্থাৎ 3টে জেনারেশন, যে পেশেন্ট, তার মেয়ে এবং তার মেয়ে। মানে আমার যে পেশেন্ট, ওই পেশেন্ট তার মা এবং তার মাকে দেখতে গেছে, মানে তার দিদাকে দেখতে গেছে। বলে যখন শেষ অবস্থা এবার দেখে আসি। এবং দেখতে গিয়ে ও বলেছে, আমার যে ওই যে পেশেন্ট বললাম যে নাতনি, ও হচ্ছে আমার পেশেন্ট, ওর একটা কিডনি স্টোন ছিল, তো সেটা কিন্তু আমার হচ্ছে ঔষধ খাওয়াতেই চলে গেছে। এবং সেই গল্পটা ওখানে ওই ভদ্রমহিলার কাছে করেছে। তারপরে বলছে তাহলে আমাকে একবার ওই ডাক্তারবাবুর কাছে হচ্ছে নিয়ে চল, আমাকে একবার দেখাবি, আমি একবার ওই ডাক্তারবাবুর ওষুধ খাবো। ওটা শোনার পর এই ছিল হচ্ছে কেস। আচ্ছা, এবারে কি না, তো আমার কাছে পেশেন্ট আসতে পারে না, কিন্তু পেশেন্ট আসতে পারে না এতটাই দুর্বল ছিল, আর ওটা অনেকটা ডিস্টেন্স। আমি মিদনাপুর ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করি, আর ওটা ওদিকে হুগলি ডিস্ট্রিক্টের পেশেন্ট, অনেক ডিস্টেন্সে। বলছে ওনার বড় মেয়ে এবং বড় মেয়ের ঘরে নাতনি আমার কাছে ঔষধের জন্য এসেছেন। আচ্ছা, ওনাকে ফোনে ধরা হলো, কিন্তু ভয়েস এতটাই দুর্বল এবং অস্পষ্ট যে বিশেষ কিছু বোঝা গেল না, শুধু বোঝা গেল যে এই বয়সে আর অপারেশন করতে চায় না। নেক্সট কি বলছে, আচ্ছা, ওনার মেয়ে এবং নাতির কাছে আমি ওর উপর পুরো নির্ভর করলাম যে কতটা কি ইনফরমেশন দিতে পারে এ বিষয়ে। বর্তমান যে পেশেন্ট, ওই বুড়িমা, 82 বছর বয়স, ওনার মেয়েও এসেছে, আর এই মেয়ের ঘরে নাতনিটাও এসেছে। এবার ওনার মেয়ের কাছ থেকে আমি জানতে চাইলাম, কারণ উনি মাকে বেশি করে দেখেছেন, বুঝেছেন। তো আমি বলুন একটু ওনার সম্পর্কে একটু বলুন, যদি কিছু তথ্য পাই আমি, ডিটেলস একটু বলার চেষ্টা করুন। তো তাতে উনি বলছে, বাবা অল্প বয়সে মারা যায়, তখন আমরা ছোট, আমরা 2 বোন 3 ভাই, আমি বড়, আমার বয়স তখন 13-14 হবে। তার মানে কি নিদারুণ অবস্থা ভাবুন, ও বড়, ওর নিচে আরো ভাই বোন করে আরো 4 জন, কি অবস্থা। মা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছে, মুড়ি ভেজে, বিড়ি বেঁধে, ঠোঙা তৈরি করে, কখনো লোকের ঘরে কাজকর্ম করে সংসার চালিয়েছে। মা খুব রাশভারী লোক। আমরা সব ভাই বোন মাকে খুব ভয় করতাম, মায়ের মুখের উপরে কোনো কথা বলতে পারতাম না। এখনো আমরা মাকে ভয় পাই। এখন
ভাইদের অবস্থা ভালো হয়েছে। মা ছোট ভাইয়ের কাছে থাকে। ছোট ভাই ও ছোট বউ মাকে খুব ভালোবাসে, আবার খুব ভয়ও পায়। তবে অন্যান্য ভাই ও ভাইয়ের বউয়েরা তারাও মাকে ভালোবাসে। ছোট ভাইয়ের 2 মেয়ে। পুরানো একটা মানে তখনকার একসময় একটা যে বাড়ি ছিল, সেই পুরানো বাড়িতে ওই মা, ছোট ভাই ও তার পরিবার থাকে। এখন বাড়িটা যথেষ্ট ভালো, আবার 2টো মেয়ে, তাই ছোট ভাই নতুন করে বাড়ি করার কথা ভাবে না। কিন্তু মা বলল, বাড়ি কর, আমি এখানে থাকবো না। প্রয়োজন না থাকা সত্ত্বেও ছোট ভাই মায়ের কথা মতো নতুন বাড়ি বানায়। এতে তারা কোনো রকম আপত্তি করে না। যদি ভাই বাড়ি না বানাতো, বলছে, যদি ভাই বাড়ি না বানাতো তবে মা ছোট ভাইয়ের কাছে থাকতো না। আমি বললাম, কেন? বলবে, আমায় আর দেখতে হবে না, আমি তোমার কাছে আর খাবো না। মা এরকম, তাই ছোট ভাই মায়ের কোনো কথা অমান্য করতে চায় না এবং সে বাড়ি বানায়। কারণ তারা মায়ের এই রকম রূপ তারা জানে, এটা একদম বিদিত। আচ্ছা, এবার কথা প্রসঙ্গে একটা এক্সাম্পল দিচ্ছি। এই তো যখন স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছিল, তখন ছোট ভাই ও তার স্ত্রী অনেক করে বলল যে, মা চলো স্বাস্থ্যসাথী কার্ড করে নেই, যেটা সবাই আমরা করে নিই, একটু গভর্নমেন্ট থেকে ওইটা হেল্প পাওয়া যায়। মা তখন বলে, আমি তোমাদের মানুষ করেছি, যদি আমার কোনো বিষয়ে চিকিৎসা করতে হয় বা করাতে চাও তবে তোমরাই করবে, আমি স্বাস্থ্যসাথী কার্ড করাবো না, করব না। ভাবুন, আমরা ওই বলছি, এখন ওই এর বয়স 65 বছর হয়ে গেছে ওই ভদ্র মহিলার, ওর মা আর কি, মানে মেয়ে বলছে, আমরা মাকে এখনো ভয় পাই, মায়ের উপর কোনো কথা বলতে পারি না। তো মা, আমার তাহলে স্বাস্থ্যসাথী কার্ড বলে না, করলো না, হলো না, কারণ বলা যাবে না। মা বরাবর ওই রকম। হয়তো পাড়ার ছোট বাচ্চারা ফিস্ট করবে, তো মা দেখছে ছোট বাচ্চারা ফিস্ট করবে, বলে, এই তোরা ফিস্ট কর, আমিও তোদের সাথে, আর সব পয়সা আমি দেবো। হয়তো কোনো ভিখারি কিছু সাহায্যের জন্য এলো, তাকে বসিয়ে খাওয়াবে, আবার কিছু পয়সাও হাতে দেবে। ভাইয়েরা মায়ের হাতে মাঝে মাঝেই পয়সা দেয়, আবার মা এখনো বিড়ি বেঁধে উপার্জন করে, কিন্তু ওই পয়সা সে তার মতোই খরচ করে এবং বেশিরভাগই ওই বাচ্চাদের পেছনে আর দাম ধ্যান করে দেয়। এ বিষয়ে কারো কিছু বলা যাবে না, অবশ্য কেউ কিছু বলেও না। ঠিক আছে, এই হলো কেস। আসলে এই কেসের মধ্যে যেটা সব থেকে পিকুলিয়ার না, সব থেকে পিকুলিয়ার এই জায়গাটা আমার কাছে খুব পিকুলিয়ার লাগছে। পিকুলিয়ার না, আরে সবাই চায় হচ্ছে এটা একটু হেল্প হোক, ছেলেদের হেল্প হোক, কে না চায়, কিন্তু এই একদম ব্যতিক্রমী চরিত্র এই জায়গাটা। হ্যাঁ, তাহলে হ্যাঁ বলছি, তাহলে এই জায়গাটা হচ্ছে, তাহলে কি বলছেন, আমি তোমাদের যেমন ভাবে ভালোবেসেছি, যেমন ভাবে দেখেছি সেরকম ভালোবেসেছি, যেমন ভাবে দেখেছি। আসলে ভ্যানিলা হচ্ছে এই জায়গাটায় ভ্যানিলার লাভ বরাবর হচ্ছে কি, ভ্যানিলার লাভ মানেই হচ্ছে এক্সল্টেড লাভ। যে লাভ দেখুন, এক্সল্টেড লাভ হচ্ছে লাভ, এক্সল্টেড লাভ কজন আছে জানো, 10-12 জন আছে বোধ হয়। এরই লাভ, এক্সল্টেড লাভ, এইটা হচ্ছে ভ্যানিলার হচ্ছে মূল জায়গা। সাথে কি, লাভের সাথে কি হচ্ছে, লাভ ইয়ার্নিং ফর, মানে ভ্যানিলা ব্যক্তি এরকমই, ও যেমন ভাবে ভালোবাসে, ও লাভ ইয়ার্নিং তেমন ভাবেই ভালোবাসা, সেই ভালোটা পেতে চায়, ইয়ার্নিং তেমন ভাবেই, মানে লাভ কামিং টুয়ার্ডস হার and from her, love coming towards her and from her, ক্লিয়ার? সাথে এবার বাকিগুলো যোগ করুন, দেখবেন তার মধ্যে কি আছে, বেনিভলেন্স আছে, জেনারাস টু আছে,
ছেলেদের ফিস্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোন কার অন আছে, কাইন্ডলি যদি অফ করেন। জয়রাম হোমিওপ্যাথিক, আপনার মাইক্রোফোনটা অফ করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে না, এই জায়গাটাই হচ্ছে এর মূল জায়গা। সাথে হচ্ছে বেনিভোলেন্স আছে, জেনারাস টু আছে, এবং এই যে বেনিভোলেন্স দেখুন, সে বাচ্চাদের সাথে ফিস্ট হবে, সে পুরো টাকা তা দিয়ে দেবে। ভিখিরি আসছে, কেউ আসছে, তাকে দেখুন আসছে, তাকে নিয়ে বসিয়ে খাইয়ে দাইয়ে আবার হাতে কিছু পয়সাও দেবে। কত কি ভালোবাসা দেখুন, কি এক্সল্টেড লাভ। এবং দেখুন লাভ ওই যে বলছে জেনারাস টু জেনারাস, বোধহয় স্ট্রেঞ্জার্স টু স্ট্রেঞ্জার্স একটা রুবিক আছে বোধহয়, জেনারাস টু জেনারাস স্ট্রেঞ্জার টু মনে হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার এই কেসে, বুঝেছেন তো, এই কেসে যখন ফলো আপ ছিল সেটা শুনে আমি হতবাক, চমকে গিয়েছি। সেটা কিরকম না, সেটা এরকম, এবারে ওই নাতনিটা এসছে, আমি বলি কি তোমার দিদিমার আর কিছু খবর পেলাম না, আমি তো জানি কিছুই হবে না, ও তো গোয়িং টু ডাই। তো বলছে, বলে ডাক্তারবাবু কি বলেন, তো খুব ভালো আছে। আমি বলি ভালো বলতে কিরকম? হায় দিদিমা হচ্ছে পুরী ঘুরে চলে এলো। মানে পুরী? বলে হ্যাঁ, ওই চালু ডাব্বায়, মানে হচ্ছে রানিং এতে, মানে রিজার্ভেশন ছাড়াই সে হচ্ছে পুরী চলে গেছে, ঘুরে এসছে। মানে আমার মেডিসিন 15 দিনের মধ্যে এটা হয়েছে। এবং বলে সেখানে আবার ভিখিরি দিয়ে বলে 5-6 হাজার টাকা আবার সে দিয়ে এসছে, দান করে এসছে। এবং ওই জ্বর, ওই রস চুইয়ে চুইয়ে পড়া প্রথমে সপ্তাহখানেক অল্প অল্প ছিল, তারপরে একেবারেই চলে গেছে। এবং পেশেন্টটা আজও পর্যন্ত ভালো আছে, প্রায় বছরখানেক হয়ে গেল, কি সুন্দর আছে। তাহলে এটার রুব্রিক ছিল, তাহলে কি চায়? লাভ, এক্সল্টেড লাভ, লাভ ইয়ার্নিং ফর, মানে যেমন ও ভালোবাসে তেমন প্রকৃতির ভালোবাসা, উচ্চ মার্গের ভালোবাসা হচ্ছে লাভ ইয়ার্নিং ফর। এবং দুটো যোগ করুন একটা রুব্রিক, সেটা হচ্ছে লাভ কামিং টুয়ার্ডস হার অ্যান্ড ফ্রম হার। এই বৃত্তের মধ্যেও চলতে থাকে, এটা চলতে থাকে, এর মধ্যেই থাকতে চায়। এবং সাথে সিম্প্যাথেটিক, বেনিভোলেন্স, জেনারাস টু, ইরিটেবিলিটি চিলড্রেন টুয়ার্ডস হিজ ওন চিলড্রেন। ওই যে যদি ও ইয়ে করছিল তখন রেগে গেছিল, স্বাস্থ্যসাথী কার্ড করাবে না, তার মানে কি? এটা কিছু বলবেন নাকি কেউ? হ্যাঁ স্যার, দারুণ হয়েছে, দারুণ দারুণ। এবং এই সত্যি কেসটা আমি দারুণ আনন্দ পেয়েছি। এবং ভদ্রমহিলা দেখুন, সে সত্যিকারের যে একটা কি প্রকৃতির মানুষ, ভ্যানিলা যে এরকম প্রকৃতির মানুষ, সত্যি পরে মিলে কিরকম জানেন তো, পরবর্তীকালে ওই উনি সুস্থ হওয়ার পর ওনার মেয়ে নাতিদেরকে নিয়ে হচ্ছে তারকেশ্বরে গিয়েছেন, সেখানে আমার নামে হচ্ছে পুজো দিয়েছেন, এবং আমার নাম করে ওনার হাতে প্রসাদ পাঠিয়েছেন। মানে সত্যি এদের লাভ দেখুন, সত্যি এদের এক্সাল্টেড লাভ, এ সাধারণ লাভ নয়। হ্যাঁ বলুন। বাড়ি বানাতে বলার ব্যাপারটা কি? হ্যাঁ, বাড়ি বানানোর ব্যাপার মনে হয়েছে, তার মনে হয়েছে ওই জায়গায় যে তার ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা হতে পারে, যে আমার এটা ভালো লাগছে, আমি এটা চাই। ওই যে ব্যাপারটা ওই রকম না, যে ওর যখন চাওয়া হয় ওই চাওয়াটাকে পূর্ণ না করতে পারলে ওকে অ্যাঙ্গার, ভায়োলেন্স থিংস ডু নট গো। অ্যাঙ্গার, ওই যে উইল, ওর যে ইচ্ছা, মনের ইচ্ছা, যে একদম হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি একটা বাড়িতে হচ্ছে বাস করব, অনেক করেছি, আমি এবার বাড়িতে বাস করব, থাকবো, এই যে ইচ্ছা, এই উইল ব্রেক হলেই ও হচ্ছে ভায়োলেন্ট অ্যাঙ্গার হয়ে যাবে। তখন ওই যে লিভ হোম ডেজায়ার টু বলছে না, লিভ হোম ডেজায়ার টু, মানে ও বাড়ি থেকেই চলে যাবে। ওর মেয়ে বললো যে ও বাড়ি থেকে চলে যাবে, লিভ হোম ডেজায়ার টু, মানে ওর কাছে থাকবে না। স্যার আমার একটা প্রশ্ন, কিরকম ভালোবাসা হলো ছেলের উপর? স্যার হ্যাঁ, ছেলের কষ্ট হবে, টাকা পয়সা খরচা হবে, হ্যাঁ, উনি বলছেন আমার জন্য তুমি করো। না দেখুন না, তো
ওটা স্বার্থপরের কি মতো বলছে চিন্তা। না, আপাত স্বার্থপরের মতো বলে মনে হচ্ছে, কারণ ও যে ভালোবাসাটা দিয়ে এসেছে না, সেটা গভীর ভালোবাসা দিয়ে এসেছে। প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা এর মধ্যে ওর মায়েরা বলছে না যে কত কষ্টের মধ্যেও কিন্তু আমাদেরকে মানুষ করেছে, কখনো কোনোদিন এ করে না, না ওই যে জায়গাটা তেমন করে ভালোবাসা ও চায়। এক্সাল্টেড লাভ আর হচ্ছে লাভ ইয়ার্নিং, এবং এই দুটোর মেলবন্ধনে ওই লাভ কামিং টুয়ার্ডস হার অ্যান্ড ফ্রম হার।